গল্পের আসরে শুরু হতে চলা সত্যজিৎ সিরিজের আজ প্রথম নিবেদন সহদেব বাবুর পোর্ট্রেট, যেটার আগে নাম ছিল ফ্রি স্কুল স্ট্রিট। সেই মির্জা গালিব স্ট্রিটের ল্যাজারাসের নিলামের দোকানে প্রতি রবিবার সকালে সহদেব বাবুকে দেখা যেতে শুরু করেছে মাস তিনেক হলো। প্রথম অবস্থায় লোকাল ট্রেনে হেঁয়ালির বই, গোপাল ভাঁড়ের বই, খনার বচনের বই, পাঁচালির বই এই সব বিক্রি করে তারপর 7 বছর ধরে নানান রকম দালালির কাজ করে কমিশনের টাকা জমিয়ে সেই টাকায় ছোটখাটো ব্যবসা শুরু করে আজ বছর 5 হলো ইলেকট্রিক কেবেলের ব্যবসা করে সহদেব ঘোষ আজ যেখানে এসে দাঁড়িয়েছেন সেখানে সদানন্দ রোডে তার একটি ছিমছাম ফ্ল্যাট, একটা ফিয়াট গাড়ি, টেলিফোন, টেলিভিশন, 2টো চাকর, একটা ঠাকুর আর একটা অ্যালসেশিয়ান কুকুর। আগে যারা তার খুব কাছের লোক ছিল এখন তারা তাকে দেখলে চট করে চিনতেও পারে না, বা চিনলেও সাহস করে এগিয়ে এসে কথা বলে না। আর সহদেব বাবুরও খুব ইচ্ছা নেই যে তারা তাকে চেনে, তাই তিনি গোঁফ রেখেছেন, ঝুলপিটা 1 ইঞ্চি বাড়িয়েছেন, আর চোখ খারাপ না হওয়া সত্ত্বেও একটা পাওয়ারবিহীন চশমা নিয়েছেন। অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে তার নতুন বন্ধু জুটেছে, যারা তার বাড়িতে রোজ সন্ধ্যায় এসে ভালো ভালো চা, সিগারেট এইসব খান, প্লাস্টিকের তাসে 3 তাস খেলেন, আর শনি রবিবার টেলিভিশনে হিন্দি বাংলা ছবি দেখেন। ল্যাজারাসের দোকানে যাওয়ার কারণটা সহদেব বাবুর বৈঠকখানায় গেলেই বোঝা যায়। প্রতি রবিবারই তিনি ঘরের শোভা বাড়ানোর জন্য নিলাম থেকে কিছু না কিছু শৌখিন জিনিস কিনে আনেন। ঘড়ি, ল্যাম্প, পিতল আর চিনেমাটির মূর্তি, রূপোর মোমবাতি দান, বিলিতি ল্যান্ডস্কেপ ছবি, ঘরের এই সব কিছুই ল্যাজারাসের দোকান থেকে কিনে আনা। এছাড়া টেবিল, চেয়ার, সোফা, কার্পেট ইত্যাদি তো আছেই। আজ ল্যাজারাস কোম্পানির মিহিরবাবু কথা দিয়েছেন যে বিলিতি ঔপন্যাসিকদের ভালো 1 সেট বই তিনি সহদেব বাবুর জন্য ব্যবস্থা করে দেবেন। মিহিরবাবু অভিজ্ঞ লোক, 20 বছর ল্যাজারাস কোম্পানিতে আছেন। বাঁধা ধরা খদ্দেরদের চাহিদাগুলো তিনি আগে থেকেই আন্দাজ করতে পারেন। সহদেব বাবুর পছন্দও তার ভালোভাবেই জানা। এর আগেও অনেক হঠাৎ বড় লোকের চাহিদা তিনি মিটিয়েছেন। এরা অনেকেই যে লেখাপড়া বিশেষ না জানলেও ঝলমলে বিলিতি বই দিয়ে আলমারি সাজাতে ভালোবাসেন সেটা মিহিরবাবু বিলক্ষণ জানেন। 16খানা বইয়ের সুদৃশ্য সেট, গাঢ় লাল চামড়ায় বাঁধানো, সহদেববাবুর দেখেই মনটা নেচে উঠেছিল। কিন্তু সেটা দেখার পর মুহূর্তেই বইগুলো যে টেবিলের উপর রাখা ছিল তার পিছনেই দেওয়ালে টাঙানো গিল্টি করা ফ্রেমে বাঁধানো একটা ছবি দেখে তিনি কেমন যেন হকচকিয়ে গিয়ে বইয়ের কথাটা সাময়িকভাবে ভুলেই গেলেন। ছবিটা একটা অয়েল পেন্টিং, একজন বাঙালি ভদ্রলোকের পোর্ট্রেট। সাইজে আন্দাজ 3 ফুট বাই 4 ফুট। সেটা যে বেশ পুরনো সেটা তার ধুলো মলিন অবস্থা থেকে যেমন বোঝা যাচ্ছে তেমনই বোঝা যায় ছবিতে দেখানো অনেক খুঁটিনাটি জিনিস থেকে। গড়গড়া কেরোসিনের ল্যাম্প, রূপোর পানের ডিবে, হাতির দাঁতের হাতলওয়ালা ছড়ি, এসবই চলে যাওয়া দিনের কথা মনে করিয়ে দেয়। তাছাড়া বাবুর পরনে গিলে করা একপেশে বোতামওয়ালা পাঞ্জাবি, ঘন কাজ করা কাশ্মীরি শাল, চুনট করা চওড়া পেড়ে ধুতি, এসবই বা আজকের দিনে কে পরে? যে কালের ছবি
সেকালে অনেক সম্ভ্রান্ত বাঙালি আর্টিস্টদের দিয়ে নিজের ছবি আঁকিয়ে বাড়িতে টাঙিয়ে রাখতেন। কাজেই তাতে আশ্চর্য হবার কিছুই নেই। যেটা সহদেববাবুকে অবাক করল সেটা হলো ভদ্রলোকের মুখ। কেমন দেখছেন? সহদেব বাবুর দিকে এগিয়ে এসে প্রশ্ন করলেন মিহিরবাবু। একেবারে আপনার মুখ বসানো, তাই নয় কি? সেটা সহদেব বাবুরও মনে হয়েছিল, কিন্তু বিশ্বাসটাকে পাকা করার জন্য হাতের কাছে বিক্রির জন্য রাখা একটা বাহারের আয়নায় নিজের মুখটা একবার দেখে নিয়ে বললেন, সত্যিই তো। এ কার ছবি মশাই? মিহির বাবু জানেন না, বললেন, একটা লট এসেছে চিতপুরের এক পুরনো বাড়ির গুদাম থেকে। এখন সে বাড়িতে গেঞ্জির কারখানা বসেছে। অনেক জিনিসের মধ্যে এটাও ছিল। কার ছবি জানেন না? আবার জিজ্ঞাসা করলেন সহদেব বাবু। দেখা মাত্র আপনার কথা মনে হয়েছে। কোনো জমিদার টমিদার হবে, তবে আর্টিস্ট নাকি নাম করা, শৈলেশ চাটুর্যে, এলগিন রোডে থাকেন। আর্ট নিয়ে নাকি লেখেন টেখেনও। তিনি এই কিছুক্ষণ আগে এসে দেখে বললেন, পরেশ গুঁইয়ের নাকি এককালে সুনাম ছিল। ছবির ডান দিকের কোণে লাল রঙে লেখা শিল্পীর নামটা সহদেব বাবুর দৃষ্টি এড়ায়নি। এটাও অকশান হবে নাকি? জিজ্ঞেস করলেন তিনি। কেন, চাই আপনার? আশ্চর্য, সহদেব ঘোষের অনেক শখের মধ্যে একটা বড় শখ ছিল নিজের একটা পোর্ট্রেট আঁকানো। লেজারাসেই একদিন একটা তেল রঙে আঁকা পুরনো পোর্ট্রেট দেখে শখটা মাথায় চাপে। কথাটা মিহির বাবুকে বলাতে তিনিও উৎসাহ দিয়েছিলেন। এ একটা নতুন জিনিস হবে মশাই, আজকাল আর এটার রেওয়াজই নেই। অথচ পাকা হাতে আঁকা একখানা বেশ বড় সাইজের পোর্ট্রেট আঁকিয়ে ঘরে টাঙিয়ে রাখলে সে ঘরের চেহারাই পাল্টে যায়। আর এসব ছবির আয়ু কতদিন ভাবতে পারেন? আর্ট গ্যালারিতে এখনো 400-500 বছরের পুরনো অয়েল পেন্টিং এর জেল্লা দেখলে মনে হবে এই তো কালকের আঁকা। কোনো আর্টিস্টের সঙ্গে পরিচয় নেই, এমনকি শিল্প জগতের সঙ্গেও কোনো সম্পর্কই নেই বলে সহদেব বাবু শেষটায় আনন্দবাজার আর যুগান্তরে বিজ্ঞাপন দিয়েছিলেন। প্রতিবেশী যুবক সুজয় বোস পেশায় সাংবাদিক। সেই সুজয় বোসই বাতলে দিয়েছিলেন বিজ্ঞাপনের ভাষা। তৈলচিত্রে প্রতিকৃতি অঙ্কনে পারদর্শী শিল্পীর প্রয়োজন, প্রশংসাপত্র সহ নিম্নলিখিত ঠিকানায়, ইত্যাদি ইত্যাদি। একজন শিল্পীর দরখাস্ত দেখে তাকে বাড়িতে ডেকে পাঠান সহদেব বাবু। বছর 25 বয়স, নাম কল্লোল দাশগুপ্ত। গভর্নমেন্ট কলেজ অফ আর্টস থেকে পাশ করে এখন রোজগারের চেষ্টা করছে। ছাত্র ভালো ছিল তার প্রমাণ রয়েছে সার্টিফিকেটে। কিন্তু ছেলেটির চুল দাড়ি গোঁফের বহর, ঢলঢলে প্যান্ট আর উগ্র বেগুনি রঙের শার্ট দেখে সহদেব বাবু ভরসা পাননি। অতিরিক্ত অভাবী বলেই বোধহয় বারণ সত্ত্বেও ছেলেটি আরো দুবার এসেছিল, কিন্তু সহদেব বাবুর মন ভেজেনি। যার চেহারা এত অপরিষ্কার, তার ছবির হাত পরিষ্কার হবে কি করে? শেষ পর্যন্ত এক ব্যবসায়ী বন্ধুর কথায় বিশ্বাস করে এক ভদ্র চেহারা সম্পন্ন আর্টিস্টকে ডেকে 2 দিন সিটিংও দিয়েছিলেন সহদেব বাবু। কিন্তু দ্বিতীয় দিনে যখন দেখলেন যে তার চেহারাটা ছবিতে তার নিজের মতো না হয়ে নিউ মার্কেটের প্যারাডাইস স্টোরসের ব্রজেন দত্তের মতো হয়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে আর্টিস্টের হাতে 5টা 10 টাকার নোট গুঁজে দিয়ে তাকে বিদায় দিয়েছিলেন। মিহির বাবুর প্রশ্নের উত্তরে সহদেব বাবু বললেন, কাগজে বিজ্ঞাপন দিয়েও তো ভালো আর্টিস্ট পেলাম না,
অথচ এ যেন আমারই জন্য তৈরি। তাই ভাবছিলাম তাহলে আপনার জন্য রেখে দিই ছবিটা। তা কিরকম হবে, কি দাম? দেখি কত কমে করতে পারি। তবে ওই যে বলছিলাম, আর্টিস্টের নাম ছিল এককালে। শেষ পর্যন্ত 750 টাকায় এই অজ্ঞাত পরিচয় বাঙালি বাবুর ছবিটি কিনে এনে সহদেব ঘোষ তার বৈঠকখানায় সবচেয়ে বেশি চোখে পড়ে এমন একটা জায়গায় দেওয়ালে স্থান দিলেন। ঘরের চেহারা সত্যিই ফিরে গেল। জবরদস্ত শিল্পী, তাতে কোনো সন্দেহ নেই। কাশ্মীরি শালের প্রত্যেকটি কলকা কত ধৈর্য ও যত্নের সঙ্গে আঁকা। ডান হাতের অনামিকায় হীরের আংটিটাও যেন জল জল করছে। গড়গড়ার রূপোর কলকেটি যেন এই মাত্র পালিশ করা। বলা বাহুল্য, সহদেব বাবুর বন্ধুরাও ছবিটি দেখে থ মেরে গেলেন। প্রথমে সবাই ভেবেছিলেন যে সহদেব বুঝি কোনো ফাঁকে কোনো শিল্পীর স্টুডিওতে গিয়ে ছবিটা আঁকিয়ে এনেছেন। তারপর আসল ঘটনাটা শুনে তাদের সকলের চোখ ছানা পড়া। পৃথিবীতে কোটি কোটি মানুষের প্রত্যেকেরই নাক, চোখ, কান, ঠোঁট, মুখের মোটামুটি একই জায়গায় থাকা সত্ত্বেও এক যমজ ভাই বোন ছাড়া দুজনের চেহারায় এতটা সাদৃশ্য কোথায় চোখে পড়ে? সত্যনাথ বক্সী তো সরাসরি জিজ্ঞাসা করে বসল, ইনি তোমার কোনো পূর্বপুরুষ নন তো? সেটা অবশ্যই সম্ভব না, কারণ সহদেবের পূর্বপুরুষদের মধ্যে গত 100 বছরে কেউই পয়সা করেননি। ঠাকুরদাদা ছিলেন রেল স্টেশনের টিকিট বাবু, আর প্রপিতামহ ছিলেন জমিদারি সেরেস্তায় সামান্য কেরানি। নন্দ বাণুজ্যের রহস্য উপন্যাস পড়ার বাতিক। সে নিজেকে একটি ছোটখাটো গোয়েন্দা হিসাবে কল্পনা করতে ভালোবাসে। সে বলল, এই বাবুটির পরিচয় খুঁজে না বার করা পর্যন্ত স্বস্তি নেই। ওই হীরের আংটিটার মধ্যে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। নিতাইদার কাছে 4 ভলিউম বংশ পরিচয় আছে। বাংলার জমিদারদের নারী নক্ষত্র তাতে জানা যায়, ছবিও আছে অনেকগুলো। সেদিন আর তাসের আড্ডা জমল না। এই ধরনের কাকতালীয় ঘটনা আর কার কি জানা আছে সেই সব গল্প করেই সন্ধেটা কেটে গেল। রাত্রিরে বিছানায় শুয়ে সহদেব অনুভব করলেন যে ছবিটা দিনের বেলায় বৈঠকখানায় থাকলেও রাত্রে শোবার ঘরে রাখলে ভালো হয়। আর সেই সঙ্গে যদি ছবিটির মাথার উপর একটা ব্লু লাইটের ব্যবস্থা করা যায়, যেমন ট্রেনের কামরায় থাকে, আর সেটা যদি সারা রাত জ্বালিয়ে রাখা যায়, তাহলে ঘুমেরও ব্যাঘাত হবে না, অথচ মাঝরাত্রে ঘুম ভাঙলেই ছবিটা চোখে পড়বে। এই কাজটা ইলেকট্রিক মিস্ত্রি ডাকিয়ে পরের দিনই করে ফেললেন সহদেব বাবু। ছবিটা পাবার 3 দিনের মধ্যেই সহদেব বাবু তার ঝুলপিটা ইঞ্চিখানেক কমিয়ে নিলেন, কারণ ঝুলপিতেই ছবির চেহারার সঙ্গে বেমিল ছিল। হাতের নখ নিয়মিত না কাটার ফলে বেয়াড়া রকম বেড়ে যেত সহদেব বাবুর। ছবির বাবুর হাতের নখ গোড়া পর্যন্ত পরিষ্কার করে কাটা। তাই সহদেব বাবু নিজের নখের যত্ন নিতে আরম্ভ করলেন। পানের অভ্যাস ছিল না, কিন্তু ছবির মতো পানের ডিবে কিনে চাকরকে দিয়ে খিলি পান সাজিয়ে ডিবে পুড়ে পকেটে নিয়ে কাজে বেরোতে শুরু করলেন। গেঁয়ো মানুষ ছোট অবস্থা থেকে বড় হয়েছেন বলেই আদব কায়দার দিকটা সহদেব বাবুর একেবারেই জানা ছিল না। এই সম্ভ্রান্ত ঘরের বাবুর ছবির প্রভাব ক্রমে তার হাবে ভাবে একটা পালিশ এনে দিতে শুরু করল। লালবাজারের আপিসে বসে যতক্ষণ কাজ করেন ততক্ষণ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। টেরিলিনের শার্ট আর টেরিকোটের প্যান্ট পরে আপিসে যান।
গোল্ডফ্লেক্স সিগারেট খান, দিনে 3 বার চা, আর দুপুরে সীতানাথের দোকান থেকে আনা পুরি তরকারি আর জিলিপি খান। এ সব অভ্যেস অনেক দিনের, কিন্তু কাজের শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তিনি আর ঠিক আগের মানুষ থাকেন না। হাঁটা চলার ভঙ্গি, কথা বলার ঢং, তাকিয়া কোলে নিয়ে বাবু হয়ে বসার কায়দা, চাকরকে হাঁক দিয়ে ডাকার মেজাজ, এসবই নতুন। এসব অবশ্যই বন্ধুদের দৃষ্টি এড়ায় না। তারা বলে, ছবির বাবুর প্রভাব তোমার উপর যেভাবে পড়ছে, তোমাকে তো ফ্ল্যাট বাড়ি ছেড়ে চক মিলানো বাড়ি দেখতে হচ্ছে এবার। সহদেববাবু মৃদু হাসেন, কোনো মন্তব্য করেন না। ছবির বাবুর সবচেয়ে বেশি কাছে মনে হয় নিজেকে যখন সহদেববাবুর রাত্রে ঘরে ঢুকে অন্য সব বাতি নিভিয়ে কেবল নীল আলোটা জ্বালিয়ে খাটে শোন। তখন সত্যি মনে হয় ওই বাবু আর তিনি একই ব্যক্তি। আর তখনই মনে হয় ওই রকম এক পেশে সোনার বোতামওয়ালা পাঞ্জাবি, ওই বাহারের চওড়া লাল পেড়ে ধুতি, ওই রকম কাজ করা কাশ্মীরি শাল, ওই চেয়ার, ওই গড়গড়া, ওই সেই হীরের আংটি, আর ওই হাতির দাঁতের হাতলওয়ালা ছড়ি, এ সবই তার চাই। আর সবই একে একে জোগাড়ও হলো। ছড়ি আর চেয়ার দিলেন মিহির বাবুই। চিতপুর থেকে লোক ডাকিয়ে স্পেশাল গড়গড়া তৈরি হলো ছবির সঙ্গে মিলিয়ে। সেই সঙ্গে ভালো অম্বুরির তামাক আনিয়ে সেটা খাবার অভ্যেসও তৈরি হলো। ছবির মতো পাঞ্জাবি তৈরি করার কোনো অসুবিধা নেই, আর তার জন্য সোনার বোতামও কেনা হলো। শালটা জোগাড় হলো এক বৃদ্ধ কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে। নাদির শাহ শালওয়ালা গত শীতে সহদেববাবুর বাড়িতে এসেছিলেন হরেক রকম শাল সঙ্গে নিয়ে। সহদেববাবু কিছু কেনেননি। এবার শীত পড়তেই এক রবিবার সকালে শালওয়ালা আবার এসে হাজির। সহদেববাবু তাকে ছবিটা দেখিয়ে বললেন, ঠিক এমনি একখানা শাল জোগাড় করে দিতে পারবেন? নাদির শাহ তৈরি চোখে ছবির দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন, এমন জামেওয়ার তো চট করে পাওয়া যায় না আজকের দিনে, তবে টাইম দিলে খোঁজ করে দেখতে পারি। সেই জামেওয়ারও চলে এলো 3 সপ্তাহের মধ্যে। রঙে সামান্য বেমিল, তবে আসল শালের রং কেমন ছিল কে বলবে? একে তো পুরনো ছবি, রং বদলে যেতে পারে। তাছাড়া আর্টিস্টের তেল রং আর আসল শালের রঙে কোনো তফাৎ নেই, এ কথা জোর দিয়ে কে বলতে পারে? কত দাম জিজ্ঞেস করলেন সহদেববাবু। আপনার জন্য স্পেশাল রেট 4.5। 450? আজকের দিনে ভালো কাশ্মীরি শালের দাম সম্পর্কে সহদেববাবুর কোনো ধারণাই নেই। নো স্যার, চোখের কোণে খাঁজ ফেলে মৃদু হেসে বললেন নাদির শাহ, 4500। স্পেশাল রেট আর কমল না। নাদির শাহকে 4500 টাকার একটা চেক কেটে লিখে দিলেন সহদেব ঘোষ। ছবির সঙ্গে মেলানো চেয়ার, শ্বেত পাথরের তেপায়া টেবিল, ঘষা কাঁচের ডোমওয়ালা কেরোসিন ল্যাম্প আর শেক্সপিয়ারের বই কেনার পরেও একটা জিনিস বাকি রইল। সেটা হলো বাবুর ডান হাতের অনামিকার হীরের আংটি। সহদেব ঘোষ একবার নৈহাটি গিয়ে বিখ্যাত জ্যোতিষী দুর্গাচরণ ভট্টাচার্যকে দিয়ে তার ভাগ্য গণনা করিয়ে এনেছিলেন। তখন তিনি সবে ব্যবসায় নেমেছেন, কপালে কি আছে জানা নেই। জ্যোতিষী সহদেবের অভাবনীয় আর্থিক সাফল্যের কথা গণনা করে একটা কাগজে লিখে দিয়েছিলেন, কিন্তু 8 বছরের মধ্যেই যে ব্যবসায় এমন দুর্যোগ দেখা দেবে তার কোনো উল্লেখ সে কাগজে ছিল না।
আজ সেই কাগজটিকে ছিঁড়ে দলা পাকিয়ে জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিলেন সহদেব বাবু। কারণ আর কিছুই নয়, গত 1 মাসের মধ্যে দুটো বড় অর্ডার বাতিল হয়ে যাওয়ায় সহদেবের বেশ কয়েক লাখ টাকা লোকসান করিয়ে দিয়েছে। অত্যন্ত সাধারণ অবস্থা থেকে শুরু করলেও সহদেবকে কোনোদিন পড়তির গ্লানি ভোগ করতে হয়নি। নিচ থেকে ধীরে ধীরে সমানে তিনি ওপরের দিকেই উঠেছেন, অর্থাৎ সবটাই চড়াই, উতরাই নেই। কিন্তু আজ হঠাৎ উতরাইয়ের বিভীষিকাময় অভিজ্ঞতা তাকে দিশেহারা করে দিল। আর এই অবস্থাটা যে সাময়িক তেমন কোনো ভরসাও তিনি পেলেন না। এই অবস্থায় একজন জ্যোতিষীর উপর আস্থা হারালেও অন্য আরেকজনের কাছে যাবার লোভ সামলাতে পারলেন না সহদেব ঘোষ। ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডের নারায়ণ জ্যোতিষীকে গিয়ে ধরে পড়লেন তিনি। নারায়ণ জ্যোতিষীর গণনা করতে লাগলো 4.5 মিনিট। সহদেবের চরম দুর্দিন দেখা দিয়েছে। অপগ্রহের প্রভাব চলবে গোটা বছরটাই, এবং কোনো এক ব্যক্তি যার উপর সহদেব বিশ্বাস রেখেছিলেন তিনি প্রতারকের কাজ করছেন। এই ব্যক্তি যে কে সেটা ভেবে বার করার কোনো প্রয়োজনও বোধ করলেন না সহদেব বাবু। এমন কেউ করতে পারে সেটা আগে জানলে বরং সাবধান হতে পারতেন। ব্যবসায় নেমে অনেকের উপরই বিশ্বাস রাখতে হয়েছে তাকে। তাদের মধ্যে কে ল্যাং মেরেছে সেটা এখন জেনে আর কি লাভ? আসল কথা, তার সর্বনাশ হয়েছে। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে তার। প্রথমেই গেল ফিয়াট গাড়িটা। 4 বছর আগে 34,000 টাকায় কেনা গাড়িটা 12,000-এ বিক্রি করতে হলো সহদেব বাবুকে। দুর্দিনেই বন্ধুর খাঁটি বন্ধু, এমন একটা প্রবাদ ইংরেজিতে আছে। সহদেব বাবুর 3 জন বন্ধুর মধ্যে একজনই দেখা গেল সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। নন্দ বাড়ুজ্যে সেই যে বলেছিলেন ছবির বাবুর পরিচয় খুঁজে বার করবেন, সে ব্যাপারে এখনো পর্যন্ত সুবিধা করে উঠতে পারেননি। বংশ পরিচয়ের 4 খণ্ডের 1 খণ্ডে সেলিমগঞ্জের জমিদার ভূতনাথ চৌধুরীর সঙ্গে ছবির আর অন্য সব কিছু মোটামুটি মিলে গেলেও মুখ একেবারেই মেলেনি। নন্দ পাশে থাকাতে এই সংকটের অবস্থাতেও সহদেব বাবু তবু সামলে আছেন। না হলে কি হতো বলা যায় না। এই নন্দ বাড়ুজ্যেই একদিন সহদেবকে বললেন কথাটা, ছবিটা বিদায় করো ভাই, আমার বিশ্বাস ওইটাই নষ্টের গোড়া। আর সত্যি বলতে কি, তোমার এখন যা চেহারা হয়েছে তার সঙ্গে ওটার কোনো মিল নেই। হাতে আয়না নিয়ে ছবির সামনে দাঁড়িয়ে নিজের মুখের সঙ্গে মিলিয়ে সহদেব বাবুরও সে কথাটা যে মনে হয়নি তা নয়। গত 2 মাসেই কানের দুপাশে পাকা চুল দেখা দিয়েছে, চোখের তলায় কালি পড়েছে, গাল বসেছে, চামড়ার মসৃণতাও চলে গিয়েছে, অথচ ছবির বাবুর কোনো বিকার নেই। ওই লেজারাসেই আবার গিয়ে ফেরত দাও ছবিটা, বললেন নন্দ বাড়ুজ্যে। তোমাকে তো বলেছিল আর্টিস্টের বেশ নামডাক আছে, তাহলে খদ্দের মিলে যাবে, আপদ বিদায় হবে, পয়সাও কিছু আসবে ঘরে। সেই রাত্রে ঘরের বাতি নিভিয়ে নীল বাতি জেলে ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে সহদেব বাবুর মনে যে ভাবটা এলো সেটা আগে কখনোই আসেনি। সেটা আতঙ্কের ভাব। বাবুর ঠোঁটের কোণের হাসিটাকে এতদিন প্রসন্ন বলে মনে হয়েছে, এখন মনে হচ্ছে পৈশাচিক। দৃষ্টিটাও সোজা তাঁরই দিকে হওয়াতে মনে হয় হাসিটা বুঝি তাকেই উদ্দেশ্য করে হাসা। কি আশ্চর্য, কবেকার কোথাকার এক বাবু সেই বাবুর ছবি আঁকলেন আদ্যিকালের শিল্পী পরেশ গুঁই, আর সেই ছবি কিনা তার বাড়িতে এসে তার জীবনটাকে
এমনভাবে তছনছ করে দিল। ছবির দামের বাইরে কত টাকা তার খরচা হয়েছে এটা কেনার দরুন, সেটা ভাবতে সহদেববাবু শিউরে উঠলেন। তাও তো সামর্থ্য ছিল না বলে হীরের আংটিটা কেনা হয়নি, সেটার পিনে আবার। আর ভাবতে পারলেন না সহদেববাবু। নীল বাতি নিভিয়ে দিয়ে খাটে শুয়ে স্থির করে ফেললেন কাল সকালেই ট্যাক্সি করে ল্যাজারাসে গিয়ে ছবিটা ফেরত দিয়ে আসবেন। গুড মর্নিং স্যার, ওটা কি বয়ে আনলেন? প্রায় 1 বছর পরে মিহির বাবুর সঙ্গে দেখা হলো। আজ অবশ্যই রবিবার না, তাই নিলামের কোনো তোড়জোড় নেই। সহদেববাবু 3টে বাংলা খবরের কাগজ দিয়ে আষ্টে পৃষ্ঠে মোড়া ছবিটাকে মেঝেতে নামিয়ে রেখে কপালের ঘাম মুছে মিহিরবাবুকে ব্যাপারটা বললেন। অবশ্যই আসল কারণটা তো আর বলা যায় না, তাই বললেন, ছবিটা দেখে সবাই ঠাট্টা করে মশাই, বলে জমিদারি প্রথা কোন কালে উঠে গেল, আর তোমার কিনা হঠাৎ জমিদার সেজে ছবি আঁকার শখ হলো। শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল, তাই ফেরত দেওয়া স্থির করলাম। দেখবেন যদি কেউ কেনে টেনে, অবশ্যই পড়ে থাকলেও ক্ষতি নেই। তা ট্যাক্সি থেকে নামতে দেখলুম, গাড়ি কি হলো? কারখানায়, আসি। সহদেব বাবু চলে যাবার পর টেলিফোনের বই দেখে একাডেমি অফ ফাইন আর্টসের নম্বর বার করে ভাইপোকে একটা ফোন করলেন মিহিরবাবু। ভাইপোর ছবির এক্সিবিশন হচ্ছে সেখানে। বড় পেয়ারের ভাইপো এটি। কে কল্লোল? আমি মিহির কাকা। শোন, তোর প্রথম রোজগার করিয়ে দিয়েছিলুম কিভাবে মনে আছে? মনে নেই? আরে সেই যে সদানন্দ রোডের এক ভদ্রলোক পোর্ট্রেট আর্টিস্টের জন্য বিজ্ঞাপন দিলেন, তুই গেলে তোকে খেদিয়ে দিলেন, আর তুই মন থেকে পোর্ট্রেট করলি জমিদারের পোশাক পরিয়ে। হ্যাঁ হ্যাঁ, সে ছবি আবার ফেরত এসেছে, বুঝেছিস? তুই এক সময় এসে নিয়ে যাস, দোকানে অনেক মাল, রাখার জায়গা নেই। টেলিফোনটা রেখে মিহিরবাবু খদ্দেরের দিকে মন দিলেন। অ্যারন সাহেব এসেছেন সেই দাবার সেটটার খোঁজে। সেটাকে আবার 150 বছর আগে বর্মায় তৈরি বলে চালাতে হবে তো। নমস্কার শ্রোতা বন্ধু, গল্পের আসরের আজকের নিবেদন কেমন লাগলো জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে সত্যজিৎ সিরিজ আমরা কন্টিনিউ করব। সঙ্গে থাকবেন, আবার দেখা হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। নমস্কার।